19/4/2024 বাজার বন্ধ হয়ে গেছে শুক্রবার। আলোচনা করব আমরা 22 থেকে, অর্থাৎ 22/4 থেকে 26/4-এর মধ্যে বাজারের গতিপথ চেষ্টা করব টেকনিক্যালি। এবং মনে রাখতে হবে যে আমরা যে সপ্তাহটায় পা রাখতে চলেছি সেটা এক্সপায়ারি উইক। খুব ইন্টারেস্টিং, সঙ্গে থাকুন, ফিরে আসছি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শান্তনু, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেল টেকটক উইথ শান্তনু সেন। এই চ্যানেলে আমি আলোচনা করি আপনাদের সাথে যে শেয়ার বাজার সংক্রান্ত বাংলায় টেকনিক্যালসের কিছু খুঁটিনাটি তথ্য, যেটা কোনোভাবেই রেকমেন্ডেশনের পর্যায়ে নয়, একটা ইনপুট মাত্র। এবং আলোচনা করি বাজারের গতিবিধিতে আর কোন কোন দিক আমরা দেখতে পারি, কিছু সংখ্যক স্টকের মধ্যে আলোচনা, ইত্যাদি ইত্যাদি। আমি দুটো ভার্সানই অনুষ্ঠানটা করি, অর্থাৎ এটা যেমন বাংলা সেরকম রবিবার দিনকেও আমাদের হিন্দি ভার্সন পাবলিশ হয়, একটু ভিন্নভাবে, কন্টেন্ট একটু আলাদাও থাকে। ফলে সব মিলিয়ে যে সপ্তাহটা আমরা কাটিয়ে এলাম তার পরিপ্রেক্ষিতে, তার ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে টেকনিক্যালস ওয়েট অফ এভিডেন্স কী কী খুঁজে পাচ্ছি সেগুলো একটু আলোচনা করার আগে কয়েকটা ছোটো ছোটো জিনিস আপনাদের মাথায় ধরিয়ে দিতে চাইব। প্রথম কথা হচ্ছে নেক্সট উইক এক্সপায়ারি উইক, এপ্রিল মাস, নতুন এক্সপায়ারি শুরু হয়ে যাবে। তার মধ্যেই আমাদের মনে রাখতে হবে যে যেহেতু এক্সপায়ারি থাকবে, ভোলাটিলিটি থাকবে, যেটা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে এইবারে সময় আসছে এই ভোলাটিলিটিটা বাড়বে। এবং হোপফুলি লাস্ট উইকে হয়তো অনেকেই বিশেষ করে যারা ফিউচার অ্যান্ড অপশানসে কাজ করেন তারা হয়তো প্রত্যক্ষ করেছেন। কারণ 5 মিনিটের ভেতরে গতিবিধি কীরম ধরনের চেঞ্জেস হচ্ছিল, কিভাবে রিকভারি হচ্ছিল, এবং শেষ শুক্রবার যেভাবে বাজার গ্যাপ ডাউনে 100-150 পয়েন্ট নিচে চলে যাওয়ার পর পুল ব্যাক করলো 100-150 পয়েন্ট, মানে নিচের দিক থেকে প্রায় 300 পয়েন্ট ওপরে। স্বভাবতই স্কিল লাগবে। হ্যাঁ, আপনাদের স্কিল লাগার কথা প্রশ্নে একটাই বলছি, যারা ট্রেডার, ইনভেস্টারদের এখানে কোনো রকম নেই, বরং ভ্যালুয়েশন যেখানে সস্তা পাবেন কিনে বসে থাকবেন 5 বছর, 10 বছর, 20 বছর। আমি এটা নিয়ে একটা আলোচনা একদিন করব যে কিভাবে একটা স্টক 20 বছর একটা প্রায় সরল রেখায় ফ্ল্যাট থাকার পরে তারপরে তার প্রোগ্রেস। একটা হিন্ট হিসেবে এই স্টকটি আজকে একটা ব্রেকআউটের পর্যায়ে আছে। ফলে যখন ব্রেকআউট স্টক আলোচনা করব তখন কিন্তু এটা দেখতে ভুলবেন না, মানে খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা, এবারে কোম্পানির রেজাল্টগুলো দেখতে হবে। অলরেডি কোম্পানির রেজাল্টের সাথে সাথে আমাদের মনে রাখতে হবে ইলেকশন রেজাল্টের জন্য, যদিও তার আগে ইলেকশন অলরেডি প্রসেস শুরু হয়ে গেছে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ইলেকশন হবে। ফলে তার একটা এফেক্ট বা কি বলবো, তারপরে মিডিয়ার বিশ্লেষণ, নানান ধরনের, কারণ এই ঘটনাটা আমাদের শেয়ার বাজারকে একটু হলেও নাড়া দেয়, এটা মাথায় রাখতে হবে। আর যেটা রাখতে হবে জিওপলিটিক্যাল, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নিউজ আসবে এবং আমার ধারণা যে একটা সময় দেখবেন এই জিওপলিটিক্যাল নিউজটা বোধহয় আমাদের পার্ট অ্যান্ড পার্সেল হয়ে যাবে এই শেয়ার বাজারের গতিবিধি মাপতে গিয়ে। অর্থাৎ কোথাও না কোথাও এই ধরনের প্রবলেমগুলো মাঝে মধ্যেই হয়তো আগামী 1-2 বছর আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে থাকবে। এই জিনিসগুলো মাথায় রেখে আগামী এপ্রিল মাসের এক্সপায়ারিকে বিদায় জানাবার জন্য যে ভোলেটিলিটিটা হতে পারে তার নিশ্চয়ই আগাম আভাস পেয়েছেন। এই ভোলেটিলিটি আগামী সময় আরও চলবে, নতুন ক্লিয়ারিং শুরু হবে, ইন্টারেস্টিং পুল ব্যাক হয়েছে। সব মিলিয়ে চারটা দেখি আলোচনা করি, দেখুন আপনাদের কিছু সাহায্য হয় কিনা, অর্থাৎ আমার ইনপুটটা আপনাদের কিছু হেল্প করতে পারে কিনা। চলুন যাই চার্টে। 22/4/2024 থেকে 26/4/2024 মধ্যে বাজারের গতিবিধি নিয়ে আলোচনা করার চেষ্টা করব টেকনিক্যালস ওয়েট অফ এভিডেন্সের পরিপ্রেক্ষিতে। মনে রাখতে হবে 25 এপ্রিল আমাদের এপ্রিল মাসের এক্সপায়ারি শেষ হবে এবং যেখানে বাজারের বন্ধ, অর্থাৎ সূচক যেখানে বন্ধ করেছে, দুটি সূচকই খুব যে স্বস্তিদায়ক অবস্থায় আছি আমরা তা নয়, তবে গত সপ্তাহের যে থাম্বনেলের রেশ সেটা টেনেই আবার শুরু করছি, যে চকিতে বাজারের ওঠানামা নিশ্চয়ই সেটা আপনারা ফিল করতে পেরেছেন।
এবারে আলোচনা করি টেকনিক্যালসের অবস্থান কোথায়। বাঁদিকে ডেলি নিফটি এবং ডান দিকে উইকলি স্পট নিফটি। আমি উইকলি থেকে শুরু করছি এই কারণে যে উইকটা শেষ হয়ে গেছে। উইকের লাস্ট উইকের যে ক্যান্ডেলটা, এটা দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে নিচের দিকে যে শ্যাডো, নিচের দিকের শ্যাডো, নিচের দিকের শ্যাডো, নিচের দিকের শ্যাডো, যতবারই এরকম ধরনের ঘটনাগুলো ঘটেছে, তার মানে এই সময়ের মধ্যে এটা প্রমাণ করছে যে এই শ্যাডোর লো যদি না ভাঙে, তাহলে আপাতত আমরা একটা আবার পুনরায় পুল ব্যাক করার জায়গায় যেতে পারি। কিন্তু এবারে যে অতিরিক্ত ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে যে শ্যাডোগুলো হচ্ছিল উইকের পরিপ্রেক্ষিতে, তারা কেউই 9 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে বন্ধ হচ্ছিল না, যেটা এবারে হয়েছে। ফলে খুবই সাবধান থাকতে হবে আমাদের যে আগামী সময় এই যে উইকের লো আছে 21,777 আহ, এবং 21,710, 2-3 সপ্তাহ আগের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এখানে একটা গোল মার্ক করে দেখিয়েছিলাম যে এটাই আপাতত এই 20শে মার্চ যে লোটা হয়েছিল, যেটা 22শে মার্চের ক্লোজিং এর উইকের পরিপ্রেক্ষিতে হয়েছে, সেটাই আমার কাছে আপাতত ট্রেন্ড ডিসাইডার জোন হিসেবে আমি চিহ্নিত করলাম। ফলে যে কন্ডিশনটা আপাতত আমরা দাঁড়িয়ে আছি বা হোল্ড করছি, সেটা হচ্ছে যদি বাজার যেখানে বন্ধ হয়েছে 22,147 নিচের দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ বাউন্স ব্যাক, এবং কোনো কারণে নেক্সট উইকে ফার্দার সেল অফ, আমাদের লক্ষ্য রাখতে হবে 21,777 ভাঙছে না ভাঙছে না। এবং যদি ভাঙে, সেক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে 21,710 উইথ ফিল্টার, বা একটা জোন হিসেবে ধরতে পারেন উইথ আ রাউন্ড নাম্বার 21,700। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বাজারের উপরের দিকের যে পুল ব্যাক করার ক্ষমতা নেই, সে কথা আমি অস্বীকার করছি না, কারণ এরকম একটা ভোলেটিলিটির সময় এবং জিওপলিটিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ দেশীয় আম, যে সমস্ত নিউজ আছে যেগুলো বাজারকে প্রভাব ফেলতে পারে, সেগুলো মাঝে মধ্যেই আসবে। ফলে খুবই ভোলেটিলিটির মধ্যে আগামী সপ্তাহ আমাদের চিন্তাভাবনা করতে হচ্ছে। এবার যদি আমরা উইকের পরিপ্রেক্ষিতে দেখি, প্রথমে উইকলি এমএসিডি যদি দেখি, তাহলে যেটা আপনাদের বারবার বলে আসছিলাম যে নিফটির স্লোপটা এই যে নেগেটিভ, এই নেগেটিভটাই আমাকে একটু ভাবাচ্ছে, এবং স্লোপের অগ্রগতি যেভাবে নিচের দিকে আসছে, এটা কিন্তু কজ অফ কনসার্ন। এবারে তার সাথে জুটেছে এমএসিডি হিস্টোগ্রাম, সেখানেও নেগেটিভ জায়গায় দাঁড়িয়ে এবারের হিস্টোগ্রামের স্লোপও বেশ কিছুটা হলো নেগেটিভ দিকে গেছে। ফলে খুব যে ইন্টারেস্টিং সপ্তাহ এবং গুরুত্বপূর্ণ সপ্তাহে আমরা পা ফেলতে চলেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতত সূচকের ওঠা পড়া সবকিছু নির্ভর করছে নেক্সট উইকে বাজারের ভোলেটিলিটি এবং কি প্রোগ্রেস হয়। প্রথম যে জায়গাটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যেটা গ্যাপ তৈরি হয়ে আছে, কারণ এখানে যদি আমরা জায়গাটা দেখি তাহলে 22,503, আর এইখানটা যদি দেখি তাহলে 22,427। এই উইকের গ্যাপ নাও বিকাম আ ভেরি স্ট্রং রেজিস্ট্যান্স জোন, কারণ আমরা গ্যাপের নিচে আছি। ফলে কোনো কারণে যতক্ষণ না 22,550-এর উপরে বাই ক্লোজিং হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বিপদ কিন্তু আমাদের মাথার সামনে সবসময় ঘুরবে। অর্থাৎ এটা কিন্তু একটা নেগেটিভ ভাইব তৈরি করে আছে। এই কথা চিন্তা রেখে আগামী সময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে। আমি আবার বলার চেষ্টা করছি, এই নেগেটিভ চিন্তা ভাবনা মানে হচ্ছে এই অবস্থায় আমি যে কন্ডিশনটা দেখলাম, তাতে নেগেটিভের কথাটা মাথায় বেশি থাকছে। যদি কোনো কারণে 22,550-এর ওপরে ক্লোজিং হয়, সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ভাবটা অনেকটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে প্রিভিয়াস যে টপ 22,775, আপনাদের মনে থাকতে পারে 22,700, 22,800 খুব ইজিয়েস্ট ওয়ে হবে না এটাকে ক্রস করা। যারা 23,000-এর কথা ভাবছেন, যারা 24,000-এর কথা ভাবছিলেন, তাদের কথা মনে করে বলছি, আগে 22,800-র উপরে ক্লোজিং যাক, তারপরে নানান পজিটিভ চিন্তাভাবনা, কারণ এটা তো খোলা আকাশের মধ্যেই চলে যাবে। ফলে এই চিন্তাভাবনা রেখে আগামী সময় আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা জিনিস, নিচে আমি একটা ডটেড লাইন ড্র করেছি, যেটা মোটামুটি এক্সট্রিম যদি বলেন তাহলে হচ্ছে 21,300, তার আগে 21,500, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কোনো কারণে 21,700 যদি ভাঙে, তাহলে পরবর্তী যে সাপোর্ট জোনটা উঠে আসবে, সেটা হচ্ছে ইন বিটুইন 21,500 থেকে 21,300-র ভেতরে।
চলুন এবারে দেখে নিই আমাদের ডেইলি চার্টের কি অবস্থান হয়ে আছে। ডেইলিতে ইন্টারেস্টিং যে ব্যাপারটা ঘটেছে সেটা আমি ইন্টারেস্টিং এই কারণে বলবো, 13 DM এর নিচে কনজিকিউটিভ তিনটে ক্লোজিং, তার লো ভাঙা এবং চকিতে সেল অফ। এবং সেল অফের যদি জায়গাটা দেখেন তাহলে হচ্ছে 21,960 থেকে বাজার লো তৈরি করে 21,777, অলমোস্ট 200 পয়েন্ট। সেখান থেকে বাউন্স ব্যাক, এবং এই বাউন্স ব্যাকটা যেটা হয়েছে সেটা একটা ট্রেন্ড লাইনের মধ্যে আহ, কাছাকাছি পেনিট্রেট করে তার উপরেই আমরা আবার ক্লোজিং করেছি। এবং যে ক্যান্ডেলটা ডেলিতে তৈরি হয়েছে এটা কিন্তু একটা রিভার্সাল ক্যান্ডেল হিসেবে আমি মানব। মজার ব্যাপার হচ্ছে, যেহেতু 13 DM এর নিচে আছে এবং এই গ্যাপটা আছে, যতক্ষণ না 13 DM এর উপরে গিয়ে ক্লোজিং করছে ততক্ষণ পর্যন্ত আমি অ্যাটলিস্ট বাজার সম্বন্ধে পজিটিভ চিন্তা ভাবনা নেব না। আর একটা জিনিস, এনভেলাপের অবস্থান 22, যদি 21,777 ভাঙে এবং 21,700 যেটা রাউন্ড নাম্বারের পরবর্তী সাপোর্টটা আছে সেটা ভাঙলে কিন্তু যেটা পরবর্তী সময়ে আমার লক্ষণীয় থাকবে সেটা হচ্ছে 21,500। এই 21,500টা আপাতত এনভেলাপের লোয়ার ব্যান্ড। এবং যদি আরএসআই এর অবস্থান দেখি তাহলে এই সমস্ত জায়গায় কিন্তু বারে বারে এই সময়ের আরএসআই ছিল। ফলে কোনো কারণে অত্যধিক পরিমাণে সেল অফ, আরএসআই কিন্তু ইন্ডেক্সের পরিপ্রেক্ষিতে ওভারসোল্ড জোনেও চলে আসতে পারে। ফলে সেই কথা চিন্তা করে আগামী ক্লিয়ারিং এবং এক্সপায়ারি এবং ভেরি শর্ট টার্মে আমরা যে একটা পুলব্যাকের জায়গায় দাঁড়িয়ে আছি সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এখন সোমবার অনওয়ার্ড কি ধরনের ভোলাটিলিটি দেখিয়ে বাজার এগোবে সেটাই কিন্তু দেখার বিষয়। সাপোর্ট রেজিস্ট্যান্স পরবর্তী স্লাইডে আলোচনা করলাম, আশা করছি আপনাদের সেটা হয়তো কিছুটা হলেও সাহায্য করবে। চলুন যাই এবার ব্যাংক নিফটির আলোচনায়। এবারে আলোচনার বিষয় ব্যাংক নিফটি। আমার বাঁদিকে ব্যাংক নিফটির উইকলি স্পট এবং ডান দিকে ব্যাংক নিফটির ডেলি। তো প্রথমে উইকলি দিয়ে শুরু করা যাক। উইকলি চার্টের ইন্টারেস্টিং পার্টটা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছি যেখানে বারে বারে ধাক্কা খেয়ে ওঠার চেষ্টা করছি। এবং উইকের ক্ষেত্রেও ব্যাংক নিফটি যে ধরনের শ্যাডো তৈরি করে ক্যান্ডেলটা তৈরি হয়েছে তাতে এর বিষয়ে কোনো সন্দেহ নেই, এটা আমরা ধরে নিতে পারি যে লোয়ার এন্ডে যথেষ্ট সাপ্লাই এর থেকে ডিমান্ড বেশি আছে, এটা ধরে নেওয়া যেতে পারে। অর্থাৎ ডিমান্ড যে আছে লোয়ার এন্ডে সেটা দেখা যাচ্ছে, যেটা নিফটির ক্ষেত্রেও আমরা দেখলাম। যেখানে নিফটির ক্ষেত্রে উইক 9 এক্সপোনেনশিয়ালের নিচে বন্ধ, ব্যাংক নিফটি সামহাউ মেনটেন টু ক্লোজ অ্যাবভ 9 এক্সপোনেনশিয়াল উইকের ক্ষেত্রে, যেটা আমার কাছে একটু হলেও পজিটিভ। কারণ ডেফিনেটলি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে 9 এক্সপোনেনশিয়ালের নিচে বন্ধ যদি সেই ক্যান্ডেলের লো ব্রেক করে তাহলে সেক্ষেত্রে একটা চকিতে সেল অফ আসছে, সেখানে আমরা বারবার দেখেছি, এখানের ক্ষেত্রেও তাই। বাউন্স ব্যাক হবে কি হবে না সেটা তো পরের ব্যাপার, কিন্তু আপাতত এরকম একটা উইকের ট্রেন্ড লাইন যেটা লাস্ট 2023-এর অক্টোবরের পর থেকে যদি আমরা ট্রেন্ড লাইনটা ড্র করি তাহলে মোটামুটি এখনো পর্যন্ত সেই ট্রেন্ড লাইন ভেঙে বন্ধ হয়নি, ফলে এটা একটা পজিটিভ দিক। ব্যাংক নিফটিতে উইকের যে প্রোগ্রেসটা হয়েছে তাতে এমএসিডি স্লোপ যেটা এতদিন উপরে ছিল স্বভাবতই চাপ, এবং তারপরে আবার একটা স্লোপ চেঞ্জের কনফিউশন জায়গা তৈরি করা। এমএসিডি হিস্টোগ্রামের ক্ষেত্রেও তাই, কিন্তু যেহেতু নিফটির হিস্টোগ্রাম নেগেটিভ, উইকের ক্ষেত্রে ব্যাংকের হিস্টোগ্রাম এখনো পজিটিভ জোনে বর্তমান। কিন্তু অতিরিক্ত সেল অফ তারপরে কিন্তু নেক্সট উইকে এই ধরনের ডায়াগ্রাম নাও থাকতে পারে। ফলে ডেফিনেটলি আমরা খুব সাবধানের সাথে আগামী সপ্তাহে ওয়াচফুল থাকবো এবং মার্কেটের ট্রেডিং অ্যাক্টিভিটিস কীরকম হয় সেটার দিকে একটু নজর রাখতেই হবে। ডেলি চার্ট ব্যাংক নিফটির ক্ষেত্রে একটু অন্য ধরনের ইন্টারেস্টিং, ওই ট্রেন্ড লাইনে সাপোর্টটা আছে। আপাতত 13 DM এর নিচে কনজিকিউটিভ তিনটে ক্লোজিং লো ভেঙে নিচে যাওয়া, ট্রেন্ড লাইনকে সাপোর্ট করে একটু পুল ব্যাক করা, মানে সাপোর্ট এরিয়ার কাছকে। এবং যতক্ষণ না 13 DM এর উপরে যাবে এবং এই গ্যাপ ফিল আপ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যাংক নিফটিতেও হায়ার এন্ডে একটু সেল অফ থাকবে। তবে তুল্যমূল্য বিচারে নিফটির থেকে ব্যাংক নিফটির ক্লোজিং এবং চার্টের প্রোগ্রেস বা চার্ট প্যাটার্ন অনেকটা একটু হলেও পজিটিভ আছে। বাট চার্ট কখনোই নেগেটিভ মানে পজিটিভ বলছি না, আমি বলছি তুল্যমূল্য বিচারে নিফটির থেকে ব্যাংক নিফটি একটু হলেও পজিটিভ দেখাচ্ছে। আরএসআই এর অবস্থান ইন্টারেস্টিং, ডেইলি চার্টের পরিপ্রেক্ষিতে এখান থেকেই বারে বারে পুল ব্যাক করার চেষ্টা করে, যেটা লাস্ট কয়েক সময় ধরে আমরা দেখে আসছি। দেখা যাক সেইটা হোল্ড করতে পারে কিনা, কারণ এক্সপায়ারি উইকের ভোলেটিলিটি কিভাবে ব্যাংক নিফটি ধরবে সেটাই হচ্ছে মেন উল্লেখযোগ্য ব্যাপার। এই হচ্ছে নিফটি আর ব্যাংক নিফটির মোটামুটি একটা ছোট করে আলোচনা। এবং নেক্সট উইকে আরও একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের কিন্তু যেমন এক্সপায়ারি হবে
অ্যাজ ওয়েল অ্যাজ আমরা কিন্তু মান্থের এন্ডের দিকেও চলে যাব, অর্থাৎ মান্থ ক্লোজিংটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ফলে সব দিকে বিচার করলে নতুন ক্লিয়ারিং যেমন শুরু হবে, সেরকম এই ক্লিয়ারিংয়ের চাপটা কেমন থাকবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এবং অন্যান্য দিক, দেশি এবং বিদেশি বাজারের বিভিন্ন ধরনের নিউজ যেগুলো মার্কেটকে অ্যাফেক্ট করে সেগুলো কিন্তু মাথায় খেয়াল রাখতে ভুলবেন না। চলুন যাই আমাদের পরবর্তী অধ্যায়। আশা করছি টেকনিক্যালসের চার্টগুলো দেখে নিশ্চয়ই একটু আধটু করে বুঝতে পারছেন, যারা অলরেডি অনুশীলন করছেন তারা বুঝতে পারছেন। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই মার্কেটের ইন্ডেক্সকে ট্র্যাক করতে গিয়ে অনেক স্মল অ্যান্ড মিড ক্যাপ এত ভালো ভালো পারফরমেন্স করছে নিচের দিক থেকে, যারা পুরো বাজারটাকে ওয়াচ করেন তারা কিন্তু বেশ এনজয় করছেন বলেই আমার ধারণা। তো এবারে আমরা টেকনিক্যালসের লেভেলসগুলো দেখে নিই চলুন, এবং এই লেভেলসগুলো কিন্তু এই সপ্তাহে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেলেও হয়ে যেতে পারে, তবে খুব ভালো করে খাতায় নোট ডাউনও করতে পারেন, যেটা আপনাদের হেল্প করলেও করতে পারে। এবারের আলোচনা তিনটি টেকনিক্যালসের প্রয়োগের উপরে, মানে তিনটি স্টকের উপরে টেকনিক্যালসের প্রয়োগ করেছি। একটু সংমিশ্রণ আছে, কারণ বেশ কিছু স্টকের টেকনিক্যালস ওয়েট অফ এভিডেন্সগুলো এত ভালো, সেটা আপনারা নিজেরাও চার্ট দেখলে বুঝতে পারবেন। চার্টের ফর্মেশন বলুন বা চার্ট যে কন্ডিশনে দাঁড়িয়ে আছে, বিশেষ করে শেষ শুক্রবারের ক্লোজিংয়ের পরিপ্রেক্ষিতে। চলুন যাই তিনটি স্টক আলোচনায়। আজকে যে তিনটি স্টকের উপরে টেকনিক্যালসের বিশ্লেষণ করার চেষ্টা করব, সেই তিনটে স্টকের নাম যথাক্রমে লিখিতা ইনফ্রা, ম্যান ইন্ডাস্ট্রি এবং এসডব্লিউ সোলার। যদিও এটাকে আমি এস অ্যান্ড ডাব্লিউ লিখেছি, কারণ স্টার্লিং অ্যান্ড উইলসন বলে নামটা আছে, সেই কারণে আমি এস অ্যান্ড ডাব্লিউ লিখেছি। অ্যাকচুয়ালি আমরা যে কোড ফর্মে পাই সেটা হচ্ছে এসডব্লিউ সোলার হিসেবে। তো প্রথমে লিখিতা ইনফ্রা নিয়ে একটু আলোচনা করা যাক। বেশি দিনের ডেটা এখানে নেই, অ্যাভেলেবেল নয় 2020 পর থেকে, বাট যদি একটা চার্টের ফর্মেশন আমরা দেখি তাহলে এখানে একটা যাওয়া, তারপরে এখানে আসা, আবার একটা এদিকে যাওয়া, একটা এদিকে আসা, একটা ক্লিয়ার একটা হায়ার টপ ফর্মেশন আছে, হায়ার বটম ফর্মেশন আছে। আমরা যদি চার্টটাকে আরেকটু এখানে দেখি, ডিটেলসে দেখি, তাহলে একটা ডাউন ট্রেন্ড লাইন আমি ড্র করেছি, এবং লাস্ট উইকের পারফরমেন্স নিশ্চয়ই বুঝতে পারছেন, যেখানে বাজারের সমস্ত দিকটা যদি বিচার করা যায় তাহলে এটা একটু এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স করেছে বলে আমার ব্যক্তিগতভাবে চার্ট দেখে সেটা মনে হচ্ছে। আপাতত 13-26-এর ক্রসওভারের হওয়ার মুখে উইকের পরিপ্রেক্ষিতে এখনো হয়নি, এবং প্রিভিয়াস যে টপটা আছে এটা একটা আপাতত রেজিস্ট্যান্স, যেটা মোটামুটিভাবে ধরে নেওয়া যেতে পারে উইথ ফিল্টার 350 এবং রাউন্ড নাম্বার হিসেবে, অর্থাৎ 350 টাকার উপরে যদি ক্লোজিং হয়, স্টকের ভেতরে নতুন দিগন্তের দিকে যাবার ইঙ্গিত থাকবে। বাট যদি প্রিভিয়াস কতগুলো জায়গা আপনারা দেখেন, যখনই এরম ধরনের বিগ ক্যান্ডেল তৈরি করে তারপর একটা রিয়াকশন হয়, তারপরে আবার একটা স্টকের প্রোগ্রেস হয়, সেক্ষেত্রে কিন্তু 13-26-এর উপরে ছিলাম আমরা। এবারে ক্রস ডাউনের পর 13-26-এর মোমেন্টাম চেঞ্জ হবে কিনা, অর্থাৎ ক্রস ওভারটা হবে কিনা, যার জন্য এই স্টকটা কিন্তু আমি আগামী সপ্তাহ অনওয়ার্ড ভেরি ইন্টারেস্টিংলি স্টকটাকে ওয়াচফুল রাখবো। এবং শুধুমাত্র যে আগামী সপ্তাহে রাখবো তা নয়, আগামী সপ্তাহ অনওয়ার্ড আগামী মিনিমাম 4 থেকে 5 সপ্তাহ স্টকের প্রোগ্রেসটা দেখব, এবং আগামী 6 মাস থেকে 12 মাসের পরিপ্রেক্ষিতে এই স্টকটাকে কিন্তু আমি ওয়াচ লিস্টে রাখবো। তার কয়েকটা কারণের মধ্যে যদি আমরা এমএসিডির উইকলি দেখি, তাহলে উইকলি স্লোপটা খুব ইন্টারেস্টিং চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমার বেশ অ্যাট্রাক্ট করছে। মান্থলি এমএসিডিটা যদি দেখি, তাহলে যদি এই মাস পজিটিভ জায়গায় বন্ধ করতে পারে, তাহলে আফটার এ ফল এবারেও স্লোপটা কিন্তু চেঞ্জ হতে পারে। ফলে দীর্ঘমেয়াদীর পরিপ্রেক্ষিতে আমি এটাকে ওয়াচ লিস্টে রেখে স্টকের গতিবিধির উপরে নজর রাখবো। অন্যান্য ইন্ডিকেটর, মোমেন্টাম ইন্ডিকেটর লাইক আরএসআই এবং স্টোক্যাস্টিক্স উইকের পরিপ্রেক্ষিতে যথেষ্ট প্রমিসিং, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর যেটা দেখানোর বিষয়,
সেটা হচ্ছে এই যে ভলিউম, এই যে ভলিউমটার কথা কেন বললাম, কারণ এখানে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছিল 2/12/2022 পর এবারে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে সেটা কিন্তু প্রায় কাছাকাছি ভলিউম না হলেও সব থেকে হাইয়েস্ট ভলিউম এই সময়ের মধ্যে, অর্থাৎ 2/12 পরে এটাই হচ্ছে সব থেকে হাইয়েস্ট ভলিউম। ফলে অবভিয়াসলি প্রাইস, ভলিউম, মোমেন্টাম শিফট, ট্রেন্ড লাইনের ওপরে যাওয়া, ডাউন ট্রেন্ড লাইনের ওপরে যাওয়া, এতগুলো পজিটিভ ইন্ডিকেশন দেখার বিষয় একটাই, স্টক নেক্সট উইকে কোন জায়গায় পারফরমেন্স শুরু করে এবং কি ধরনের রিয়াকশন করে নিচে আসে। আর একটা জিনিস আমার বলার আছে, যদি কোনো কারণে 350-এর উপরে যায় এবং তারপরে যদি রিয়াকশনে নিচে এসে পুনরায় যদি উপরের দিকে যায়, আপনারা নিশ্চয়ই জানেন এই ধরনের প্যাটার্ন কিন্তু ভীষণ পজিটিভ ইন্ডিকেশন ক্যারি করে। নেক্সট স্টক ম্যান ইন্ডাস্ট্রি। পুরোনো ডেটা, প্রচুর ডেটা আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু ইন্টারেস্টিং চার্ট প্যাটার্ন। বারবারে শস অফ ফর্মেশন, ফাইনালি টেক অফ। এবং এই ধরনের প্যাটার্নগুলো যখনই হয় আমি দেখেছি বারবার মোমেন্টাম এবং প্রাইস অ্যাকশনের ভেতরে একটা গতিবিধির উপরে দারুণ চেঞ্জেস হয়, যেটা এখানেও হয়েছে। আপাতত 13-26 ক্রসওভার করার পর উইকের পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত এত ভোলেটিলিটির ফলেও সেই ভ্যালুয়েশন জোনে রিভিজিট করা এবং পুল ব্যাক করা, এই ঘটনাই চলতে থাকছে, ক্রস ডাউন হয়নি। হ্যাঁ, রিয়াকশনে নিচে এসছে, ওপরের দিকে 460-র আশপাশ থেকে রিয়াকশন এসছে প্রায় 320-র আশপাশে, যথেষ্ট ভালো রিয়াকশন। তারপরে এই জোনটার ভেতরে একটা কনসলিডেট করছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে আপাতত এই যে ক্যান্ডেলের হাই দুটো আছে, অর্থাৎ যথাক্রমে 414 এবং 412.50 টাকা, মানে একটা রাউন্ড নাম্বার ধরলে 415 টাকা, 415-এর ওপরে যদি প্রোগ্রেস হয় উইথ ভলিউমে, সেক্ষেত্রে কিন্তু স্টকটাকে নজর রাখা যেতে পারে। এবং প্রিভিয়াস স্টক 460-এর উপরে চলা মানে স্টকের মোমেন্টাম ক্রিয়েট করতে পারে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। প্রাইস অ্যাকশনের সাথে সাথে যেটা খুব ইন্টারেস্টিং, যদি আমরা এমএসিডির স্লোপ দেখি, যে কারণে স্টকটাকে আমি ওয়াচফুল করব, এখনো পর্যন্ত উইকের স্লোপ কিন্তু চেঞ্জ হয়নি। ফলে মোমেন্টামের সাথে সাথে উইকের প্রথম চেঞ্জটা কি ধরা পড়বে, তার জন্য আমাকে নেক্সট উইক অনওয়ার্ড এই স্টকটার মোমেন্টামে আমাকে একটু নজর রাখতে হবে। আরএসআই এবং উইকলি স্টোক্যাস্টিক্সের পরিস্থিতি যা, তাতে ঠিকঠাক কিন্তু একটু কনফিউজিং। ফলে প্রাইস অ্যাকশনের পরিপ্রেক্ষিতে এবং যেভাবে দাঁড়িয়ে আছে, ট্রেন্ড লাইন কেটে এখনো ওপরে যায়নি, ফলে ক্লোজিং যদি 420-15 এই জোনটা ক্রস করে দিতে পারে, 415 থেকে 420 টাকার মধ্যে যে জোনটা তৈরি হয়েছে, এটার ওপরে ক্লোজিং দিলে যেমন ট্রেন্ড লাইনের, ডাউন ট্রেন্ড লাইনের একটা ব্রেকআউট হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রাইস অ্যাকশনের মধ্যেও একটা মোমেন্টাম তৈরি হবে। সঙ্গে ভলিউমটা অবশ্যই আপনারা ব্যক্তিগতভাবে চেক করে নেবেন। পরের স্টক এসডব্লিউ সোলার। বহুবার আমি এখানে আপনাদের সাথে এই ধরনের স্টক আলোচনা করেছি, এবারে খুব ইন্টারেস্টিং প্যাটার্ন ডেভেলপ হয়ে বসে আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। সামনের দিকে জায়গা যেটা আছে সেটা হচ্ছে প্রিভিয়াস যে টপ এবং মাল্টিপল টপ আছে, ওখানে অনেকগুলো টপ আছে। ইন্টারেস্টিং এই কারণে বলছি, এই স্টকটিও লাস্ট নভেম্বরের পর থেকে 13-26-এর ক্রসওভার, তারপরে সেই জোনে অর্থাৎ সেল অফ হওয়ার পর জোনটাকে এখনো ভায়োলেট করেনি, জোনের মধ্যেই আছে, ক্রস ডাউনও হয়নি। লাস্ট উইকের প্রাইস অ্যান্ড ভলিউম একটু অন্য ধরনের স্মেল পাওয়া যাচ্ছে, ফলে এটা দেখার বিষয় আছে। ট্রেন্ড লাইনের ওপরে ক্লোজিং এসছে। ইন্টারেস্টিং এখানে এমএসিডি। গত 2 সপ্তাহ আগে যদি আমি এমএসিডির ভ্যালু দেখি, তাহলে 40.57 ছিল। লাস্ট উইকের যদি এমএসিডির ভ্যালু দেখি, তাহলে 40.55, মানে নেক টু নেক বলতে গেলে অলমোস্ট ফ্ল্যাট, কিন্তু স্লাইটলি পয়েন্টের বিচারে একটু নেগেটিভ। ফলে ভেরি ইন্টারেস্টিংলি নেক্সট উইক অনওয়ার্ড এই তিনটি স্টকের যে গতিবিধি, এমএসিডি, স্টোক্যাস্টিক্স এবং অ্যাজ ওয়েল অ্যাজ আরএসআই এর মোমেন্টাম তৈরি হয়ে আছে, আমি তো ডেফিনেটলি আগামী 1-2 সপ্তাহ এই স্টকগুলোকে ওয়াচফুল থাকবো। কারণ মার্কেট সেন্টিমেন্ট হচ্ছে সব থেকে বড় জিনিস, তাদের এগেনস্টে গিয়ে এই স্টকগুলোর মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে কিনা সেটা আরো বড় ইন্ডিকেশন হতে পারে। ফলে লিখিতা ইনফ্রা, ম্যান ইন্ডাস্ট্রি এবং এসডব্লিউ সোলার আগামী সপ্তাহ অনওয়ার্ড, আগামী 6 মাস থেকে 12 মাসের পরিপ্রেক্ষিতে চিন্তাভাবনা করব যে টেকনিক্যালসের ভিউটা কিভাবে ডেভেলপমেন্ট হচ্ছে, এবং বিশেষ করে আগামী 2 সপ্তাহ খুব ভাইটাল থাকবে স্টকগুলো তাদের বর্তমান পরিস্থিতির থেকে ডেভেলপমেন্টটা পজিটিভ করতে পারছে না নেগেটিভ দিকে যাচ্ছে। এর সাথে সাথে আপনারা আপনাদের ফান্ডামেন্টাল জায়গাগুলো অবশ্যই এই তিনটে স্টকের পরিপ্রেক্ষিতে
চিন্তাভাবনা এবং চেক করতে ভুলবেন না, কিংবা আপনাদের কোনো এক্সপার্ট অ্যাডভাইজারের সঙ্গে একটু সলা পরামর্শ করে নিতে পারেন, যারা টেকনিক্যালস অ্যাজ ওয়েল অ্যাজ ফান্ডামেন্টাল দুটোই জানেন এবং যারা সেবি সার্টিফাইড দ্বারা মানে সার্টিফাইড। ফলে এই তিনটি স্টকে আলোচনা পর এবার দেখে নিই আমাদের পরবর্তী অধ্যায়ের আলোচনা। এবারের অধ্যায়ে ব্রেকআউট স্টক। এই ব্রেকআউট স্টক যাব যে কারণ আপনাদের সঙ্গে আমি আগেই বলেছি যে আমার হিন্দি ভার্সানও একটা হয়, ওখানেও তিনটি স্টকের টেকনিক্যালসের প্রয়োগ করে আলোচনা করার চেষ্টা করি। অর্থাৎ যারা হিন্দি বোঝেন না তারা অ্যাটলিস্ট টেকনিক্যালসটা দেখলেও বুঝতে পারবেন যে কোন কোন স্টকের ওপর টেকনিক্যালসগুলো আলোচনা করেছি। সেই স্টকের টেকনিক্যালসগুলো আপনারাও বাড়িতেও বসে দেখতে পারেন, বা এই ইনপুটটাকে আপনারা ফান্ডামেন্টালের স্টাডিতেও কাজে লাগাতে পারেন। মানে এই স্টকগুলোর ফান্ডামেন্টাল কেমন সেগুলোও নিশ্চয়ই বুঝতে পারেন, কারণ স্টকের নাম তো ইউনিভার্সাল, সেটাই তো আর বাংলা হিন্দির কোনো ব্যাপার নেই, তো ওটা দেখতে পারেন। কিন্তু এই ব্রেকআউট স্টক যাওয়ার আগে টেকনিক্যাল পড়াশোনা নিয়ে একটু আধটু কথা বলে দিই হালকা করে। 5th of মে আমার ক্লাসটা শুরু আমি করছি। অলরেডি মোটামুটি অনেকটাই ভরে গেছে। যারা এখনও পর্যন্ত মনে করছেন যে টেকনিক্যালসের পড়াশোনা করার প্রয়োজন আছে কি না, আশা করছি যারা অলরেডি করে গেছেন তাদের নিশ্চয়ই তারা ফিল করছেন, এবং এই ধরনের ভোলেটিলিটিতে বাজারকে কিভাবে দেখতে হয়, আগামী সময়ের জন্য কোন ধরনের স্টকের ওপরে টেকনিক্যালসের কী ধরনের প্রয়োগ করলে আপনি কি বুঝতে পারবেন, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ, এই ধরনের অনলাইন ক্লাস 5th of মে থেকে আমি শুরু করব। প্রতি রবিবার ক্লাসটা হবে, টেকনিক্যালসের ওপরে হবে, জুম অ্যাপের মাধ্যমে হবে। ফলে সন্ধেবেলা 6:30 থেকে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার ক্লাসের ডিউরেশনটা থাকে। 12টা সপ্তাহ টানা ক্লাসটা চলবে। যারা মনে করছেন টেকনিক্যালসের পড়াশোনার প্রয়োজন আছে, অ্যাটলিস্ট শেয়ার বাজারে টিকে থাকার জন্য মিনিমাম আপনাকে শুরু করতেই হবে কোথাও না কোথাও। এটা আমার ব্যক্তিগত ধারণা, এবার আপনারা সেটা বিবেচনা করবেন। তো যেহেতু আমি ক্লাসটা করাই, এটাই আমার অনুরোধ থাকে যে যদি মনে করেন তাহলে নিচে যাওয়া ইমেলে আপনি আপনার নাম ফোন নাম্বার দিয়ে মেল করুন, আমি ডিটেলস আমার তরফ থেকে সমস্ত জিনিস জানিয়ে দিতে চেষ্টা করব। যদিও সিট কিন্তু আর খুব অল্পই আছে, আমি খুব বেশি গ্যাদারিং করি না, কারণ কনভারসেশনটা হতে পারে না বেশি গ্যাদারিং হয়ে গেলে। ফলে যে কজন অলরেডি এসে গেছেন তারা তো সিট বুক করে ফেলেছেন, যে কটি আর পড়ে আছে তাদের জন্য আমি ওপেন করেছি, আপনারা মেল করতে পারেন। এইবারে যাই ব্রেকআউট স্টকে। যদিও এই টেকনিক্যালস নিয়ে অনেক কথা আগে বলেছি ক্লাস সংক্রান্ত, সেগুলো আমার একটু পূর্ববর্তী অনেকগুলো ভিডিও আছে, ওগুলোখানে দেখলে বুঝতে পারবেন যে ক্লাসে আর কী কী, বা আপনার যদি কোনো কোয়ারিজ থাকে আপনি করতে পারেন। এবারে ব্রেকআউট স্টক যাওয়ার আগে একটা কথা বলে রাখি, এবারে যে খান 16 ব্রেকআউট স্টকের আলোচনা করেছি, এই ব্রেকআউট স্টকগুলোকে না আপনারা খাতায় লিখে ইনপুট হিসেবে দেখুন। এগুলো এত ভালো ভালো টেকনিক্যালসের ডেভেলপমেন্টগুলো হয়েছে, শুধু প্রাইস আর ভলিউমের ব্যাপারটা নয়, অন্যান্য জায়গায়ও বিভিন্ন ধরনের ঘটনাক্রম ঘটছে, যেটা হয়তো আমার মনে হয় আগামী দিনে আপনাদের অনেকটা বড় ইনফরমেশান হতে পারে। ফলে আর সময় নষ্ট করছি না, চলুন যাই এবারে ব্রেকআউট স্টকের আলোচনায়। শেষের দিকে চলে এলাম। শেষের দিক বলতে আজকের অনুষ্ঠানের শেষের দিক, অর্থাৎ আমার এই ব্লগ বা আমার এই চ্যানেল আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য,
কারণ সাবস্ক্রাইব করতে তো কোনো ধরনের পয়সা লাগে না। তবে আপনারা সাবস্ক্রাইব করলে আমি উপকৃত হই, আমি ইন্সপায়ার হই, এবং তার ফলে নতুন নতুন আরও কাজ বা অন্য ধরনের টেকনিক্যালসের ওপর নানান ধরনের প্রয়োগগুলো আবার দেখাতে ইচ্ছাও করে। তো চেষ্টা করি আপনাদের সঙ্গে এইটুকু বাংলায় আপনাদের এই ভিউটা বা এই ইনপুটটা দেওয়ার জন্য। আপনারা যদি মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, বন্ধুবান্ধবদের জানাতে পারেন, আত্মীয় স্বজনদের জানাতে পারেন যে বাংলায় এরকম ধরনের ব্যাপার বিভিন্ন চ্যানেলের মতো করেই আমিও চেষ্টা করে যাচ্ছি। আর অনুরোধ সেই জন্য সবসময়ই থাকে যে সাবস্ক্রাইবটা করে রাখতে। আর লাইক শেয়ার কমেন্টের ব্যাপারটা বলছি, যদি ভালো লাগে তবেই তো লাইক করবেন। তো যাদের ভালো লেগেছে এক্সপেক্ট করি তাদের থেকে একটা লাইক এবং গঠনমূলক সমালোচনা। আজকে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো সংখ্যায়, অর্থাৎ নেক্সট উইক শনিবার। ততক্ষণের জন্য ধন্যবাদ। আর হিন্দি ভার্সানটা দেখতে কিন্তু ভুলবেন না।